রাজনীতি মানে শুধু ক্ষমতায় যাওয়া নয় বা ক্ষমতার খেলা নয়। রাজনীতি মানে রাজপথ থেকে শুরু করে ক্ষমতার অন্দরে নানা ধরনের কৌশল, অদল-বদল এবং ন্যারেটিভ তৈরি করা। ২০২৪ সালের আগস্টে সন্ত্রাসী কায়দায় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্র ক্ষমতা দখলের পর বাংলাদেশ সম্পূর্ণভাবে রাজনীতি শূন্য হয়ে পড়ে। দীর্ঘ প্রায় ১ বছর এই শূন্যতায় ক্ষমতার চর্চা করে বিএনপি এবং জামাত। আসলে বিএনপি এবং জামাত এই অরাজনৈতিক চর্চাটি বাংলাদেশে সবসময় করে এসেছে। এটাই তাদের রাজনীতি, তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিতে হয়। তারা কখনো নির্বাচনের মাধ্যমে এবং জয়ের নিশ্চয়তা না পেলে তারা নির্বাচনে যায় না। এটি আগেও দেখেছি, এখনো হচ্ছে। এনসিপি নামে একটি দলের জন্ম দিয়ে তাদেরকে দিয়ে মবগিরি, গুন্ডাগিরি করানোর চেষ্টা চালিয়েছে ইউনূসের ডিপ স্টেট। কিন্তু এই ভয়ঙ্কর অবস্থার মধ্যেও দেশে যেটুকু রাজনীতি অবশিষ্ট আছে সেটুকু করে গিয়েছে কে? আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। শেখ হাসিনা তার অভিজ্ঞতা দিয়েই বিদেশে বসে বা বিদেশে নির্বাসিত থেকেও একের পর এক চাল দিয়ে যাচ্ছেন এবং সেই চাল মোকাবেলা করতে হচ্ছে ইউনূস, বিএনপি, জামায়াত সকলকে। আর সর্বশেষ তারেক রহমানের দেশে ফেরা, যা নিয়ে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ শুধু নিশ্চুপ নয়, বরং পেছন থেকে কলকাঠিও নেড়েছেন কিনা সে বিষয়টিও আজ নানাজনে প্রশ্ন তুলছেন। আজ হোক কাল হোক আমরা ঠিক জানতে পাবো এর পেছনের কারণগুলো। যাকে আমরা কখনো কথা বলতে দেখিনি, দেশের ভেতরকার রাজনীতিতে কোনো অবদান যার নেই, দীর্ঘ ১৭ বছর যিনি লন্ডন থেকে ছোট্ট একটি রুম আর ভিডিও ক্যামেরার মধ্যে দিয়ে রাজনীতির মাঠে ছিলেন বলে রাজনীতিতে ছিলেন, তাকে এনে ফেলে দেওয়া হচ্ছে ক্ষমতার একেবারে কেন্দ্রবিন্দুতে। I have a plan for the people of my country, for my country. চলুন এই উন্মোচনের রাজনীতি নিয়েই আজকে কথা বলি আমরা। রাজনীতিতে যারা সত্যিকারের পরিবর্তন আনতে চায় তাদের জন্য লেনিনের কথা নতুন কিছু নয়। ভ্লাদিমির লেনিন ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু স্টেপ ব্যাক লিখেছিলেন হালকা কোনো কৌশল বোঝাতে নয়, বরং ক্ষমতার লড়াইয়ে ধৈর্য, পিছু হটা আর সময়ের অপেক্ষার গুরুত্ব বোঝাতে তিনি লিখেছিলেন। বিপ্লব মানে সবসময় সামনে এগোনো নয়, কখনো কখনো এক পা এগিয়ে দু পা পেছনেই ভবিষ্যতের বড় চালের প্রস্তুতি নেওয়ার প্রথম ধাপ। এই সব বাস্তবতাকে মাথায় রাখলে অনেক প্রশ্নের উত্তর কিন্তু পরিষ্কার হয়। যেমন ২১শে আগস্টের খুনের সঙ্গে যুক্ত একজন চরিত্র কেন আবার রাজনৈতিক আলোচনার কেন্দ্রে এলেন? অনেকের চোখে এটা ছিল বিস্ময়, কারো কাছে ক্ষোভের কারণ। কিন্তু রাজনীতিতে বিস্ময়ের চেয়ে হিসেবটা বড়। শেখ হাসিনা হয়তো এই মুহূর্তে প্রকাশ্যে কিছু বলছেন না, কিন্তু তার দীর্ঘ অভিজ্ঞতা বলে দিচ্ছে যে এ ধরনের নীরবতা কখনো অর্থহীন নয়। বাংলাদেশের রাজনীতির মাঠে শেখ হাসিনা কোনো দেশীয় মানের খেলোয়াড় নন, তিনি আন্তর্জাতিক মানের একজন স্ট্র্যাটেজিস্ট, তিনি স্টেটসম্যান। গত ১৭ বছর ধরে তরুণ প্রজন্ম তারেক রহমানের নাম শুনেছে, কিন্তু মানুষ হিসেবে, রাজনীতিক হিসেবে তাকে কাছ থেকে দেখার সুযোগ পায়নি। লন্ডনে বসে তিনি ছিলেন অনেকটাই অপ্রাসঙ্গিক। দেশে ফিরবেন কিনা তা নিয়ে বিএনপির ভেতর দীর্ঘদিন দ্বিধা ছিল। শেখ হাসিনার অনুপস্থিতি সেই দরজাটা খুলে দিয়েছে ঠিকই, কিন্তু এই ফেরা আদৌ তারেকের জন্য সৌভাগ্যের কিনা নাকি বিএনপির জন্য দুর্ভাগ্যের, সেটা এখনো আমরা জানি না। সবচেয়ে বড় প্রশ্ন এখন বাংলাদেশের রাজনীতিতে এটাই। একটা বিষয় কিন্তু পরিষ্কার, তারেক দেশে ফিরলে তার রাজনীতির মুখোশ আর মুখের পার্থক্য গোপন থাকবে না। এতদিন প্রবাসে থাকার কারণে তার অতীত কুকর্ম নিয়ে আলোচনা ছিল সীমিত। এখন প্রতিদিন আলোচনা হবে, সমালোচনা হবে, একে একে পুরনো রেকর্ড সামনে আসবে। যারা ভয়ে সুবিধাবাদে এতদিন চুপ ছিলেন তারা মুখ খুলতে শুরু করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে জামায়াত এবং এনসিপি, আসছি তাদের বিষয়ে। যারা তারেকের রাজনীতি কাছ থেকে দেখছেন তারাও মান অভিমান ভুলে আবার এক হতে চাইবেন। এতে করে রাজনীতির বাস্তব সমীকরণ ধীরে ধীরে শেখ হাসিনার পক্ষেই যাবে। এতদিন যারা তারেককে মহামানব বানিয়ে রেখেছিলেন তারাই এখন তার আগমনে নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। এনসিপি কিংবা ইনকিলাব জিন্দালাসের মতো দলগুলো দিনের আলোতেই অন্ধকার দেখতে শুরু করছে। ছোট ছোট রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হবে নতুন হতাশা আর দ্বন্দ্ব।
ক্ষমতার লোভে খাই খাই স্বভাব যাদের রাজনীতির চালিকা শক্তি, সেই বিভাজন শেষ পর্যন্ত শেখ হাসিনাকেই এগিয়ে দেবে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ব্রাসেলস ভিত্তিক বিশ্লেষক থমাস কিয়ান যে বাস্তবতা তুলে ধরেছেন তা আসলে শেখ হাসিনার কৌশলকেই অপ্রত্যক্ষভাবে বৈধতা দেয়। তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপিকে সাময়িকভাবে উজ্জীবিত করলেও এই ফেরা রাজনীতির ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে, বিশেষ করে জামায়াতের সঙ্গে ক্ষমতার সমীকরণে। থমাস কিয়ান স্পষ্টতই দেখিয়েছেন যে অল্প ব্যবধানে নির্বাচন, দুর্বল সংখ্যাগরিষ্ঠতার সম্ভাবনা, তরুণ ভোটারদের অনিশ্চয়তা এবং দলের ভেতরের দ্বন্দ্ব সব মিলিয়ে তারেক এখন আর দূরে থেকে নিরাপদ নেতৃত্ব দিচ্ছেন না, বরং সরাসরি ঝড়ের মুখে দাঁড়িয়ে আছেন। লন্ডনে বসে থাকা অবস্থায় যে রাজনৈতিক চাপ তিনি এড়িয়ে যেতে পেরেছিলেন, দেশে এসে সেই চাপই এখন তার মূল চ্যালেঞ্জ। আর ঠিক এই জায়গাটিতে শেখ হাসিনার এক পা পেছানো চালটি কার্যকর হয়ে ওঠে আমার কাছে মনে হয়। কারণ থমাস কিয়ানের বিশ্লেষণ অনুযায়ী বিএনপি যদি দুর্বলভাবে ক্ষমতায় আসে, তাহলে জামায়াত একটি শক্ত প্ল্যাটফর্ম পাবে, যা ভবিষ্যতের জন্য আরো ভয়ঙ্কর মেরুকরণ তৈরি করবে। এই অনিশ্চয়তা, দ্বন্দ্ব আর পরস্পরের উপর নির্ভরশীলতা শেষ পর্যন্ত শেখ হাসিনার রাজনীতির জন্যই জায়গা পরিষ্কার করে দেবে। অর্থাৎ তারেকের ফেরা এখন কোনো সমাধান নয়, এটি একটি উচ্চ ঝুঁকির রাজনৈতিক পরীক্ষা, যার ফলাফল শেখ হাসিনার জন্য অপেক্ষমান সুযোগ হিসাবেই ধরা যাবে বা ধরতে পারেন আপনারা। ক্ষমতায় ফেরার পথে তারেক ছোট দলগুলোকে হাতের মুঠোয় আনার চেষ্টা করবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বাস্তবতা হলো এই সমীকরণে জামায়াত ইসলামী কখনোই পিছনে থাকবে না। ইতিমধ্যেই এনসিপিকে তারা নিয়ে নিয়েছে। নির্বাচন যত এগোবে দিন দরবার তত বাড়বে, সন্দেহ আর অবিশ্বাস ঘনীভূত হবে। এই মেরুকরণ শেখ হাসিনার জন্য রাজনৈতিকভাবে আশীর্বাদ হয়ে উঠবে, আওয়ামী লীগের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। আর আমাদের ভুলে গেলে চলবে না যে তারেক রহমানকে এখন বহু পক্ষের সঙ্গে রাজনীতিতে খেলতে হবে। ইতিমধ্যেই হাদি ইস্যুতে বিএনপিকে প্রায় শুয়ে ফেলেছিল তারেক রহমানের প্রতিপক্ষরা। দেখা যাক এই প্রতিপক্ষগণ তারেক রহমানকে এখন কোন স্তরে নামিয়ে এনে ফেলে। গত 15 মাসে জামায়াত যেভাবে জঙ্গিবাদী কায়দায় রাজনীতির ফাঁকা মাঠ দখল করেছে, তাতে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সত্যি ঝুঁকির মুখে পড়েছিল। এবং বিএনপি চুপ ছিল। বিএনপি চুপ ছিল কেন? তারেক রহমান চুপ ছিল কেন? কারণ তাকে ফিরে আসতে হবে এবং এই সরকার তাকে নিরাপত্তা দেবে, সুতরাং তাকে তো চুপ থাকতেই হবে। এই অদক্ষতা আর শূন্যতার সুযোগে অনেকেই জামায়াতের বিকল্প হিসাবে তারেককে ভাবতে শুরু করেছিল। কিন্তু শেখ হাসিনা হয়তো না চেয়েও একটা সবুজ সংকেত দিয়েছেন, যাতে এই দ্বন্দ্বটা আরো স্পষ্ট হয়। রাজনীতির প্রতিটি বাঁকে এখন বিএনপির সামনে দাঁড়িয়ে যাবে কে? জামায়াত। এই টানাপোড়েন নির্বাচন পর্যন্ত চলবে। এখানেই শেখ হাসিনার অভিজ্ঞতা আলাদা করে আপনাদের বিচার করতে হবে। তা আপনারা ক্ষমতা বলতেছেন বিএনপি চলে আসছে। গতকালকেও দেখি এই ওর নাম কেলা আমেরিকা থেকে বসে থেকে ঠিকানার উনি বলেই দিলেন বিএনপি আসতেছে ক্ষমতায়, তাহলে এখন জামাতের কি হবে? আরে ভাই, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ভোট টোট করার দরকার কি? দিয়ে দেন না, দিয়ে তো দিছেন, 1.5 বছরে তো দিছেন। তিনি ভালো করেই জানেন যে তারেক দেশে ফিরলেও বাংলাদেশের রাজনৈতিক নাটাই এখনো জামায়াতের হাতে। এই সরকারের আমলে অফিস আদালত থেকে শুরু করে নিরাপত্তা কাঠামো সবখানেই তাদের প্রভাব। নির্বাচন না হওয়া পর্যন্ত তারেক কার্যত সেই কাঠামোর একজন বন্দী। নির্বাচন আগে বা পরে জামায়াত যে তাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলবে না, তার কোনো নিশ্চয়তা নেই। এই বাস্তবতা জেনেই শেখ হাসিনা রাজনৈতিক টোপ ফেলেছেন। বর্ষিতে শেষ পর্যন্ত কে আটকে পড়ে সেটা সময় বলে দেবে। আরেকটা বড় সত্য এড়িয়ে যাওয়ার সুযোগ আমাদের নেই। দেশে এখন যে সরকার আছে তা কার্যত অরাজনৈতিক এবং অবৈধ। নামমাত্র ক্ষমতায় থাকলেও দেশ চালাচ্ছে মূলত জামায়াত আর বিএনপি। এনসিপির তরুণদের রাখা হয়েছে মাঠের সন্ত্রাসী তৎপরতার জন্য। কোন চ্যানেল যদি কালকে লেখে বা সংবাদ ওই চ্যানেলকে আমরা জয় বাংলা করে দেব। লিখতে হবে বিপ্লবীরা দিল্লির দ্বারা ভারতের দ্বারা কত বাংলাকে জয় বাংলা করে দিয়েছে। তোমাদের সরার দরকার নেই, এটা আছে তোমাদেরই দিন, তোমরা আমরা সরে যাচ্ছি। আওয়ামী লীগ অনুপস্থিত বলেই দেশে কোনো স্বাভাবিক রাজনীতি নেই, সুষ্ঠু প্রতিযোগিতা নেই। তবু এই ভয়াবহ পরিস্থিতিতেও যখন শেখ হাসিনা দিল্লিতে নির্বাসিত, নেতাকর্মীরা আত্মগোপনে, কেউ কারাগারে, কেউ নির্মম হত্যার শিকার, তখনও রাজনীতির নিবু নিবু সলতেটা জ্বালিয়ে রেখেছে আওয়ামী লীগই। $460 বিলিয়ন অর্থনীতি যেটা শেখ হাসিনা রেখে গেছেন, সেই বাংলাদেশ চালানো কোনো খেলার কথা নয়।
ভারতের সঙ্গে 4100 কিলোমিটারের সীমান্ত আর সহযোগিতা ছাড়া এই অর্থনীতি সচল রাখা প্রায় অসম্ভব। রাশিয়ার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো প্রকল্প সঠিকভাবে সামলাতে না পারলে ধস নামতে সময় লাগবে না। ইউনুস, তারেক বা জিন্দাওলি কারো মধ্যেই এই জনপ্রিয়তা বা জটিলতা সামলানোর রাজনৈতিক সক্ষমতা নেই। শেখ হাসিনাকে বাদ দিয়ে কোনো সরকার দীর্ঘদিন টিকবে না। শেষ পর্যন্ত মানুষ আবার তাকেই খুঁজতে শুরু করেছে। এখন শেখ হাসিনার করণীয় খুব স্পষ্ট, সময় বুঝে নীরব থাকা। বিএনপি ও জামায়াত যত বেশি ব্যর্থ হবে, শেখ হাসিনা তত বেশি শক্তিশালী হবেন। রাজনীতিতে কখনো কখনো আত্মগোপনই ভয়ের জন্ম দেয়। ঝড়ের আগে যেমন অস্বাভাবিক নীরবতা নামে, ঠিক তেমন এই নীরবতাই ভবিষ্যতের ঝড়ের ইঙ্গিত। খেলা এখন শুরু মাত্র। ওরা খেলছে, শেখ হাসিনা আওয়ামী লীগ গ্যালারিতে বসে দেখছেন, সময় হলে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। রাজনীতিতে শেষ হাসিটা সেই হাসে যে অপেক্ষা করতে জানে, কৌশল বোঝে আর দুর্বল অবস্থান থেকেও জয় ছিনিয়ে নিতে পারে। এটা আওয়ামী লীগ আগেও দেখিয়েছে। সন্দেহ আছে কোনো? আমি কি স্লোগান দিব? আমি জয় বাংলার লোক, আমি জিয়া সৈনিক না। শেখ হাসিনা আমার এক বড় ভাই, কি বলে নিয়ে এলাকাতে উড়ে গাড়িতে নিয়ে আসছে, 10 মিনিটের কথা বলে নিয়ে আসছে। তুমি কি আওয়ামী লীগের লোক? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। খালেদা জিয়ার প্রোগ্রামে আইসা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলছো, ভয় করছে না? ভয়ের কি আছে? ইনশাআল্লাহ একদিন আসবে জয় বাংলা, ইনশাআল্লাহ একদিন আসবে। ওদের রাজনীতির খেলা যেখানে শেষ হবে, সেখান থেকেই বঙ্গবন্ধু কন্যার রাজনীতি শুরু হবে। এটাই শেখ হাসিনা, এটাই আগামীর বাংলাদেশ। আমাদের মনে রাখলেই হবে শুধু। ভালো থাকবেন সবাই।